নগরে বসতি, সভ্যতার বুনন নগর, সেই বুননের ভরসা জল, নদী বা সাগর। তার পাশেই মানুষ এসে স্থির হতে চেয়েছে, স্বপ্ন দেখেছে দীর্ঘ আবাসের। বুড়িগঙ্গা নদী পারে ঢাকা ২৫০০ বছর কিংবা তারও আগে ভবঘুরে মানুষকে ইশারা দিয়েছিল ভরসা। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माई चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। मेरा नाम स्मैन है, आप देख रहे हैं स्मैन रिएक्शन बदला। यहाँ पे जी ढाका ट्रांसफॉर्म होने जा रहा है। ढाका को अगर देखें तो ढाका में बहुत ज़्यादा क्योस है, क्योटिक सिटी है और यहाँ पे बहुत ज़्यादा रश है और ठीक है, पॉपुलेशन बहुत ज़्यादा है, लोग बहुत सारे हैं जो रह रहे हैं, ठीक है। तो अब यहाँ पे ट्रांसफॉर्मेशन होने जा रही है कि जिसमें ढाका की जो पॉपुलेशन है उसको कम किया जाएगा। यहाँ से लोगों को एक जगह से दूसरी जगह, ठीक है, उनको शिफ्ट किया जाएगा। क्या होने जा रहा है, बहुत इंटरेस्टिंग वीडियो मैं आप लोगों से शेयर करने वाली हूँ। यहाँ पर ढाका को कम्प्लीटली एक न्यू लुक दी जाएगी। अभी ये पहले हम रिपोर्ट देखते हैं। चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब करें, बेल आइकन को क्लिक करें। तो चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। নগরে বসতি, সভ্যতার বুনন নগর, সেই বুননের ভরসা জল, নদী বা সাগর। তার পাশেই মানুষ এসে স্থির হতে চেয়েছে, স্বপ্ন দেখেছে দীর্ঘ আবাসের। বুড়িগঙ্গা নদী পারে ঢাকা ২৫০০ বছর কিংবা তারও আগে ভবঘুরে মানুষকে ইশারা দিয়েছিল ভরসা। এখানে বসত করা যায়, সেই শুরুর এখন বিস্তার ঘটেছে। শহর ছড়িয়ে নগর ঢাকার আশপাশের জনপদকেও দিচ্ছে নগরের তিলক। ঐতিহ্য এবং আধুনিকতার এক দারুণ মিশ্রণে তুরাগ, বালু, শীতলক্ষা নদীধারা বেষ্টিত আলো ঝলমলে ব্যস্ত এ মেগাসিটি পরে হয়ে ওঠে মানবতাকামী। অনেকেই বলেন এ শহর প্রার্থনার, তাই এখানেই পলাশ আর শিমুলে রঙিন হয় বসন্ত। ঢাকা শহরের অনেক জায়গায় মূলত ২ দশক আগেও জলাভূমি, নিচু জমি ছিল, যেখানে বর্তমানে হাজার কোটি টাকার বিনিয়োগে সপ্তবান কিছু সফল উদ্যোক্তাদের হাত ধরে নান্দনিক শৈল্পিক আবাসন প্রকল্প ও বসতি গড়ে উঠেছে। নিরলস প্রচেষ্টায় সুপরিসর আবাসিক প্রকল্প হয়েছে বসবাসের উপযোগী। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্রতি বছর গড়ে ৪,০০০ ভবন নির্মাণের অনুমোদন দেয়। এর মধ্যে ২০২০ সালে অক্টোবরে যখন ড্যাবের গেজেট হয়, ওই বছর নগরে ৫,৬১২টি ভবন নির্মাণের অনুমোদন দিয়েছিল সংস্থাটি। তথ্য বলছে ১৯৮৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত এ ৪২ বছরে রাজুক ও অন্যান্য সংস্থার অনুমোদিত ভূমি উন্নয়ন প্রকল্প ৩৬টি, যে প্রকল্পগুলো নগরকে করেছে আবেদনময়ী। এ নগরের উত্তর দিকে নড়াই খালের কোল ঘেঁষে গড়ে উঠেছে জহিরুল ইসলাম সিটি, যা আফতাবনগর নামে বেশ পরিচিত। ঢাকা জেলার বাড্ডা থানার রামপুরার কাছে অবস্থিত একটি আধুনিক ও সুপরিকল্পিত আবাসিক এলাকা এটি, যার যাত্রা শুরু হয় ১৯৬৪ সালে। এটি মূলত বাণিজ্যিক ও আবাসিক অবকাঠামোর সংমিশ্রণে গড়া প্রথম নগরকেন্দ্রিক প্রকল্প। ধীরে ধীরে এখানে শীতল ছায়ানিবিড় পরিবেশে গড়ে ওঠে সুরম্য, গগনচুম্বী আধুনিক সব স্থাপনা। এখানে বিভিন্ন মালামাল নিয়ে আসতো, শাক সবজি, মাছ, মাংস, গ্রামের থেকে হাঁস মুরগি এগুলো নিয়ে আসতো। ওরকম পরিষ্কার দেখছিলাম তখন। আমি যখন এসে দেখছি তখন একটু ভাটা লাগছে। তার আগে যৌবন ছিল, এটা শুনছিলাম আমি। দুই পাশে ড্রেন করে দিয়ে দিলে সুন্দর পরিষ্কার হয়ে যায় এই নদীটা। নদীর পানিটাও নষ্ট। তারপর দেখতেছেন এই যে এখানে প্রতিদিনই ময়লা আবর্জনা এই নদীতে ফেলে নদীর চওড়াটা দিন দিন কমে যাচ্ছে। দেশের এনভায়রনমেন্টটা ঠিক রাখার জন্য নদী বাঁচায় রাখা দরকার। এখানকার জমির মূল্য বেশি, বাড়িঘরগুলি পরিকল্পিত এবং সিকিউরিটি খুব স্ট্রং। শুধু এটা যদি হয়ে যায় তাহলে ভাড়া আরও অনেক বেড়ে যাবে, রাস্তাঘাট হয়ে যাবে। ধরুন এখানে কোনো এক বিল্ডিংয়ের সাথে আরেক বিল্ডিংয়ের সেরকম এই যথেষ্ট পার্থক্য আছে, জায়গা আছে।
পরে আফতাবনগরে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, পাসপোর্ট অফিস, ব্যাংক, বীমা ও সুপার শপ গড়ে উঠতে শুরু করে, যা এই আবাসন প্রকল্পের জৌলস বৃদ্ধি করেছে বহুগুণ। এ হাউজিংয়ের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা গেলেও নেই পর্যাপ্ত পার্ক, পাঠাগার। বিল্ডিং হচ্ছে, হ্যাঁ বাসাবাড়ি হচ্ছে, এখন খেলা মাঠ অনেক কম। বাহিরের থেকে বনশ্রী, তারপরে বাড্ডা, রামপুরা এসব দিক থেকেও অনেক মানুষ খেলাধুলা করতে আসে আফতাবনগরে, কিন্তু মাঠের কমতিতে অনেকে আবার চলে যায়। যারা দূর দূরান্তে থাকে তাদের জন্য নানা রকম হোস্টেল সুবিধা এখানে আছে। এরকম একটা আবাসিক এলাকায় থেকে এখানে এসে শিক্ষা গ্রহণ করা, এটা এই অঞ্চলের মানুষের জন্য একটা সুবিধা যে তাকে এই নগরের যানজট ঠেলে অনেক দূরে গিয়ে লেখাপড়া করতে হচ্ছে না। ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালক জানান, ড্যাপ, রাজুকের ইমারত নির্মাণ বিধিমালা মেনে তাদের এই আবাসনে পরিবেশ বান্ধব ভবন গড়ে তোলা হচ্ছে, যার নির্মাণ শৈলীতে ঠাঁই পেয়েছে নাগরিক সুরক্ষা, ব্যবহার হয়েছে শক্তি সাশ্রয়ী প্রযুক্তি। এই ক্রাউডি এলাকাতেও আমরা চেষ্টা করেছি রাজুকের পরিকল্পনা মোতাবেক প্রজেক্টটাকে সম্পন্ন করতে, এবং সেখানে যথেষ্ট পরিমাণ যেটা আমি রিসার্চের টপিকে বললাম আরবান হিট আইল্যান্ড, এখানে হিট আইল্যান্ড ক্রিয়েট হয়, যে কারণের জন্য এখানে অনেক ফাঁকা স্পেস রাখতে হয়, পার্ক লাগে, তারপরে গাছপালার প্রয়োজন হয়। ফলো করেই এক্স্যাক্টলি অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুল এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে। এই 1000 একর জায়গার মধ্যে 40%-এর মতো আমাদের কমন ফ্যাসিলিটিস আছে, যেমন আমাদের এখানে স্কুল, কলেজ, হসপিটাল, তারপরে পার্ক, তারপর খেলার মাঠ, এই জিনিসগুলো আছে। বাংলাদেশে আবাসন ব্যবসা মূলত স্বাধীনতা উত্তর সময়ে, বিশেষ করে 1975 সালে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকে প্রাতিষ্ঠানিক রূপ পেতে শুরু করে। বর্তমানে দেশের মূল জিডিপিতে এই খাতটি 8%-এরও বেশি অবদান রাখছে। আফতাবনগর থেকে 2 কিলোমিটার দূরত্বে পশ্চিম রামপুরায় প্রায় 30 বছর আগে 90-এর দশকের কাছাকাছি সময়ে গড়ে ওঠে মহানগর প্রজেক্ট। এখানকার যুগান্তকারী যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তনে বাতলে গেছে বাসিন্দাদের জীবন। তবে এই চিত্র আপনাকে ভাবনায় ফেলতে পারে। শিশুরা ঘরবন্দি, খেলার মাঠ নেই এখানে। যে কোনো জায়গায় অনেক সহজে যেতে পারছেন, ফ্লাইওভার আছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গিয়েছে, এখান থেকে আপনি এয়ারপোর্টে অনেক সহজে যেতে পারেন। স্পেশালি আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, আধা ঘন্টা লেগেছে কেবল। তো এটা খুবই ভালো লাগে, এখান থেকে যে কোনো জায়গায় লাইক আপনি মাওয়া যেতে পারেন অনেক ইজিলি। এ প্রজেক্টে পাহাড় থেকে সমতল সব জনগোষ্ঠীর রয়েছে সহাবস্থান। বাসিন্দারা বলেন, এখানকার নাগরিক সুযোগ সুবিধা প্রশংসার দাবিদার। তবে বাড়ি ভাড়ার সাথে জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ। খাগড়াছড়ি আমার হোম ডিস্ট্রিক্ট, তারপর রামগড় উপজেলায় আমার বাড়ি। 2018 সালে আমার বিয়ের পরে আমি আসলে মহানগরে আছি। গাড়ি ঘোড়াও কম, এখানে আপনি হেঁটে হেঁটে ঘুরতে পারবেন এবং খুব ভদ্র পরিবেশ। মহানগর আবাসন প্রজেক্টের একটু অদূরেই নিকেতন। 8টি ব্লকে বিভক্ত এবং 13টি বড় মাঝারি সড়ক নিয়ে প্রতিষ্ঠিত শতবর্ষী অভিজাত এলাকা এটি, যে আবাসিক এলাকার রাজস্বিক ফ্ল্যাটগুলো ঠায় দাঁড়িয়ে হাতিরঝিল, গুলশান 1-এর পাজর জুড়ে। উত্তর পূর্ব অবস্থিত মহল্লাগুলো কূটনীতিবিদ, দূতাবাসের জন্য সুপরিচিত। বাসিন্দারা জানান, এ সোসাইটিতে পার্ক নেই, রেস্তোরাঁ সমৃদ্ধ এলাকা, ফ্ল্যাটের দর আকাশ ছোঁয়া। পার্ক থাকা খুবই জরুরি, যাতে করে একটু ফ্রেশ এয়ার পাই, কিন্তু এখানে এসে দেখি যে এয়ারটা আসলে ভালো না। ধুলাবালি যেরকম বাইরেও আছে, পার্কেও আছে, সো আসলে আর একটু বেটার হলে ভালো হয়, এয়ার কোয়ালিটি অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্নতা। এরকম আরও মানুষ আসে, তাদের যদি আরও বড় আর একটা পার্ক হয়, আরও ফ্যাসিলিটিস থাকে। ধরেন এখানে ছোট করে একটা জিমের ফ্যাসিলিটি আছে, আউটডোর জিমের, এটাকে ধরেন ইনডোর করা সম্ভব হতে পারে, আর একটু বড় করা যেতে পারে, এক্সপ্যান্ড করলে আমার মনে হয় আরও ভালো হবে। ধরেন এরকম একটা জায়গায় নিয়ার বাই কোনো জিম নাই, এই পার্কের মধ্যেই যদি আরেকটা জিমের ফ্যাসিলিটি করা যায়, যেটা আসলে এনক্লোজড, এরকম ওপেন না, তাহলে আমার মনে হয় আরও মেয়েরা আসবে। প্রবলেম তো এখানে অ্যালার্জি অনেক বেড়ে যাইতেছে, তো উচিত হচ্ছে আরও গাছপালা লাগানো, যেহেতু হচ্ছে ধুলাবালির জন্য তো মানুষের অনেক সমস্যা হচ্ছে।
নগরবিদরা জানান পুরনো শহরের আত্মচর্চা থেকে দূরে সরে এসেছে আজকের নগর। পাঠান, মোগলের ঢাকা থেকে আমরা পেয়েছি 21, রেসকোর্স আর পহেলা বৈশাখের মেগাসিটি। এই মহানগরের উপর থেকে দায়িত্বের ভার কমাতে হবে, সবার কথা ভেবে গ্রহণ করতে হবে বিকল্প উন্নয়ন পরিকল্পনা। হাউজিং বলতে তো এখানে প্রাইভেট এবং গভর্নমেন্ট, দুইটাই হাউজিং, কিন্তু সরকার তো আসলে নিজে হাউজিং তৈরি করার দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। যে হাউজিং আমি করব না, ল্যান্ড দিতে পারি, যেটা সরকার বিভিন্ন প্রকল্প, যেমন আপনার হচ্ছে ধানমন্ডি রেসিডেন্সিয়াল প্রজেক্ট ছিল, পরবর্তীতে পূর্বাচল করলো বা উত্তরা করেছে, প্রকল্প করে মানুষকে দিয়ে দেয় বিল্ডিংগুলো। একটা ধারণা, যারা বেসরকারি প্রকল্প করেন তারা যদি অনেক প্লট বিক্রি করতে পারেন তাহলে তার লাভটা বেশি, এবং ধরে নেয় 30-35 ভাগ হচ্ছে নাগরিক সুযোগ সুবিধাই থাকবে আর বাকিটা আপনি প্লট করবেন। হ্যাঁ, তো এখন এই ধারণা থেকে যে আমি যত নাগরিক সুযোগ সুবিধা কমে দেব তত বেশি আমার প্রফিট হবে। প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্যই তারা এই যে যারা এই বিল্ডিং এবং বিশেষ করে যারা ল্যান্ড ডেভেলপমেন্ট করেন তারাই কিন্তু আইনগুলোকে পরিবর্তন করেছে, এবং এইটা তাদের জন্য ক্ষতিকর হয়েছে। আর আমরা যারা নাগরিক, যারা এখানে আমরা গিয়েছি থাকার জন্য, তাদের সুযোগ সুবিধা কমে গিয়েছে। ডেভেলপাররা যদি না থাকতো তাহলে এটা হয়তো অনেক ডেভেলপমেন্ট হতো, ঠিকই আনপ্ল্যান্ড হতো। তাহলে এই কৃতিত্ব আমরা এতটুকু দিতে পারি যে তারা হওয়াতে প্ল্যান্ড হয়েছে। এই কৃতিত্ব কারা পাবে? যারা সৎভাবে ব্যবসা করেছে। এখন যারা ডেভেলপার কোম্পানির কাছ থেকে হাউজিংয়ের প্লট নিয়েছেন তাদের অনেকে ভালো আছেন যে না, তারা ঢাকা শহরে তারা নিজের একটা প্লটের মালিক, কেউ কেউ সেখান থেকে মাল্টি স্টোরি বিল্ডিং করে সেখানে রেন্টের মাধ্যমে ইনকামও করছেন। তাহলে আমরা চাই প্ল্যান্ড ওয়েতে সম্প্রসারিত হোক, মানুষজন সেখানে হাউজিংটা পাক, এবং সে যেন হাউজিংয়ের পাশাপাশি নাগরিক সুযোগ সুবিধা দিয়ে পায়। সুযোগ সুবিধা পেলে শহরের উপরে চাপ কমে, কারণ আপনি যখন বাসার পাশে একটা নাগরিক সুবিধা পান তাহলে আপনি অনেক দূরে কমিউট করবেন না, রাস্তার উপরে আপনার ট্রান্সপোর্টের চাপটা পড়ে না, আপনি বিভিন্ন আয় শ্রেণীর মানুষ থাকবে। এই যে ভিন্নতা সমাজের সৌন্দর্য, তাহলে আপনি একটা উচ্চবিত্তের এলাকা, এটা বলার মধ্যে আসলে সেই অর্থে ইনক্লুসিভিটি নাই, অন্তর্ভুক্তিতা নাই। এটার মধ্যে এক ধরনের আভিজাত্য থাকতে পারে, কিন্তু সেই আভিজাত্য তো আসলে কাম্য না। সমাজ তো হবে রেইনবো সোসাইটি, সবাই সবাইকে মিলে থাকবে। বাংলাদেশের যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে 2050 সালের পর দেশের জনসংখ্যা প্রায় 30 কোটি ছাড়িয়ে যেতে পারে। জনসংখ্যা বৃদ্ধির কারণে ক্রমাগতভাবে বাড়ছে জমির চাহিদা, আর এ কারণে বৃদ্ধি পেয়েছে প্লট আর ফ্ল্যাটের দাম। ঠিক এই সময়ে কেউ যদি রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করে থাকে তাহলে আগামী 10 থেকে 12 বছর পর সেই বিনিয়োগের মূল্য 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেতে পারে, যা আপনার কল্পনারও বাহিরে। অন্যান্য ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের পর স্বল্প মুনাফা হলেও ঠিক এই সময়ে রিয়েল এস্টেট খাতের বিনিয়োগ সঠিক এবং যুগোপযোগী হবে বলে মনে করছে খাত সংশ্লিষ্টরা। অভিজাত আবাসিক এলাকা নিকেতন থেকে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি ও ঢাকা উদ্যানের দূরত্ব হবে 11 কিলোমিটার। তুরাগ নদীর উপকণ্ঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই পশ্চিম অংশে বহু আবাসন গড়ে উঠেছে গত 3 দশকে। চাঁদ, নবোদয়, কাদেরাবাদ হাউজিং ছাড়াও রয়েছে জাপান গার্ডেন সিটির মতন আকর্ষণীয় প্রকল্প। এলাকায় চলাচলের প্রধান বাহন রিক্সা। এখানে মসজিদ, স্কুল, কলেজ, ডায়াগনস্টিক সেন্টার, শপিং মল রয়েছে প্রচুর। বসবাসের জন্য জায়গাটা ভালো, অনেক গাছপালা আছে। পর্যন্ত কোচিং করি আমি, আমার ওইভাবে কখনো সমস্যা হয়নি এলাকায়। ধরেন কেউ ইফটিজিং করবে বা কিছু বলবে, সবসময় নিরাপদ ছিল আগে বলতে গেলে অনেক। এখন হয়তো একটু কমে গেছে, যে রাস্তা ঠিক করতে যে অনেকগুলো গাছপালা কেটে দেওয়া হয়েছে। হাউজিংয়ে বাড়ির নামগুলো নান্দনিক ও বৈচিত্র্যময়, কিন্তু যানজট, ধুলোবালিতে হৃদয়গ্রাহী সেই বাড়ির নাম ক্রমেই ঝাপসা হচ্ছে। আগুনে পোড়া শক্ত ইটের গাঁথনিতে দিন রাত লাগছে পলেস্তরা। ইটের ভাজে ভাজে তৈরি হচ্ছে নবসভ্যতা। এ এলাকার চারদিকে শুধু নির্মাণ আর গড়নের গল্প, যেখানে শ্রমিকের হাতের ছোঁয়াতে সমৃদ্ধ হচ্ছে কাঠামো। বিল্ডিং করে তো ওই বিল্ডিং এ এগুলা বেশি ব্যবহার করা হয়, মেন গেটের সামনে দেওয়ার জন্য। এগুলা ডেকোরেশনের কাজ করে তো ওই ডেকোরেশনের জন্য। পুরো বিল্ডিং এর চৌকাঠ, পাল্লা, এভরিথিং সবকিছু নেয় দোকান থেকে। মানে প্রথমে চৌকাঠ নেয়, চৌকাঠ ফিটিং করে, পরে হচ্ছে পাল্লা নেয়। ফ্রেম, পাল্লা, এভরিথিং সহ হচ্ছে আপনার হচ্ছে 24,500 টাকা পরে কমপ্লিট। ঝুলানো, ফিটিং করে দিব, বার্নিশ করে দেব সব সহ। হয় 7-8 লাখ টাকা হয়।
তার একটা 20,000 টাকা হিসাব করেন, 100-150 পালা দেয়। এ বিষয়ে রিহ্যাব জানান, রাজুকের অনুমোদন নিয়ে যেসব প্রকল্প হয়েছে সেগুলো ভালো করছে। তবে এই খাতে যেমন বিনিয়োগ ও প্রযুক্তির নতুন সুযোগ তৈরি হয়েছে, তেমনি রয়েছে নানা ধরনের কাঠামোগত ও নীতিগত চ্যালেঞ্জ, যা সমাধান না করলে খাতটি স্থবির হয়ে পড়তে পারে। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া জানান, স্বল্প সুদে গৃহঋণ দেওয়ার মতো উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকারের দৃঢ় সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপ দরকার। তাহলে সবার জন্য আবাসন নিশ্চিত করা সম্ভব হবে। যে নন্দনিক বিল্ডিংগুলো দেখতেছেন ঢাকার বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু রিহাবের কোনো না কোনো সদস্য করতেছে এবং তারা বিভিন্ন রাজুকের নিয়ম মেনে এগুলো করে থাকে। এখানে কিন্তু যে নাগরিক সুবিধাগুলো যেগুলো আছে প্রায় সব জায়গায় আছে এবং এর সাথে সাথে কিছু স্যাটেলাইট সিটির মতন তৈরি হয়েছে, যেমন বলা যায় বসুন্ধরা, ইস্টার্ন হাউজিং, এবং এই সব জায়গায় কিন্তু নাগরিক নিরাপত্তা বলেন, স্কুল বলেন, খেলার মাঠ বলেন, হসপিটাল বলেন, প্রত্যেকটা জিনিস কিন্তু গেট দেয়ার এবং সেখানে কিন্তু আছে। এবং এই ধরনের স্যাটেলাইট সিটি আরও হওয়া উচিত ঢাকার বাইরে, তাহলে কিন্তু ঢাকার একটা চাপ কমবে। যে বাংলাদেশে আবাসন সেক্টর দেশে অর্থনীতিতে একটা ভূমিকা রাখে, এটা কিন্তু শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব দেশেরই আবাসন সেক্টর তাদের যার যার অর্থনীতিতে একটা ভালো ভূমিকা রাখে। আপনি জানেন যে এখানে প্রবাসীরাও আমাদের এখানে ফ্ল্যাট ক্রয় করে, উচ্চ মধ্যবিত্তদের জন্য কিন্তু আমরা ফ্ল্যাট বিক্রি করি, যে গুলশান বনানী এলাকায় পাবেন সুইমিং পুল সহ ইত্যাদি ফ্ল্যাট। আবার একেবারে মধ্যম নিম্ন আয়ের লোকদের জন্য কিন্তু আমরা ফ্ল্যাট বিক্রি করে থাকি। নদী একটি জীবন্ত সত্তা, সেই নদীর সমতলে বিস্তৃত হয়েছে মোহাম্মদপুরের আবাসন ব্যবসা। মোহাম্মদপুরের বাসিন্দা ওয়াহিদা জান্নাত মনে করেন, বসবাসের সব সুবিধাই পান তিনি। জমির দর ও ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় তারা তাদের স্বপ্নকে সাজাতে পেরেছেন। কিন্তু অত্র মহল্লায় একটি অযুত বইয়ের পাঠাগারের অভাব তাড়িত করে তাকে। ওই এলাকায় সুযোগ সুবিধা মাশাআল্লাহ আমার কাছে ভালোই। এখানে স্কুল কাছে আমার বাচ্চাদের, হসপিটাল কাছে, তারপরে যদি বলো তোমার এখানে যে সুপার শপগুলি তোমার হোম ডেলিভারিও দিচ্ছে। এই এলাকায় পাঠাগার নেই। পাঠাগার থাকলে বাচ্চারা যেমন এখন মোবাইল আসক্ত, খেলাধুলা থেকে বিরত, আমরা ওই পাঠাগারে পাঠালে বাচ্চাদের জ্ঞানও অর্জন হতো, ওরা যেমন বই পড়ায় অভ্যস্ত হতো। আমরা খেলতে পাঠাতে পারছি না, তারপর বই পড়াতেও আসক্তি করতে পারতেছি না। তো পাঠাগারটা থাকলে কি হতো, আমরা হয়তো নিয়ে যেতাম বাচ্চাদের, ওখানে ওই বইটা পড়তো, বইয়ে অভ্যস্ত হতো, মোবাইল থেকে আসক্তিটা কমতো, তারপর তাদের জ্ঞানটা অর্জন হতো। অর্থনীতিবিদ মাহফুজ কবির জানান, বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত প্রসারিত হয়েছে। মাথাপিছু আয় বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্প খাতের প্রসারের ফলে নগরায়নের পরিধিও বেড়েছে। কর্মসংস্থান সহ দেশের অন্যান্য শিল্প খাতের বিকাশেও ভূমিকা রয়েছে আবাসন খাতের। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আবাসন খাতে আরও জোর দেওয়া উচিত। এই সরকারের দায়িত্ব অনেক বেশি, বিশেষ করে যে আগামী অর্থ বছরের বাজেটে আসলে এই আবাসন খাতকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে এবং সেখানে যেন কর্মসংস্থান হয়, বিনিয়োগ হয়, তো সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। নগর ভিত্তিক আবাসন খাত দেশের অর্থনীতিতে বিপুল পরিমাণে অবদান রাখে। এর মধ্যে প্রধান অবদান হলো কর্মসংস্থান সৃষ্টি। এটি বিভিন্ন স্তরের মানুষের জন্য, এখানে নির্মাণ শ্রমিক থেকে শুরু করে যারা ডিজাইনার রয়েছেন, যারা প্রকৌশলী, স্থপতি, সবার জন্য কর্মসংস্থান তৈরি করে এবং আসলে এটা যেহেতু শ্রমঘন একটি শিল্প, সুতরাং এটি দেশের অর্থনীতিতে বিপুল পরিমাণে মানুষকে সংযুক্ত করে এটি কর্মসংস্থান তৈরিতে অবদান রাখে। এটি দেশের যে সহযোগী শিল্প খাত যেটা রয়েছে, বিশেষ করে রড, সিমেন্ট, ইট, বালু, টাইলস, ইলেকট্রনিক সামগ্রী, তো সবকিছুর সঙ্গে কিন্তু এর একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তো সুতরাং নিজে যেরকম করে আসলে এই কর্মসংস্থান তৈরি করে, এর পাশাপাশি অন্যান্য খাতের উৎপাদন, পরিবহন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এই খাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এখানে কিন্তু বিপুল পরিমাণে বিনিয়োগ হয় এবং বিনিয়োগের কারণে দেখা যায় যে এই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো এখানে জড়িত থাকে। ঢাকা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। ৩৫ থেকে ৪০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এখানে। দেশে প্রতি বছর প্রায় ২০,০০০ ফ্ল্যাট বেচা কিনা হয়, লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৫,০০০ কোটি টাকারও বেশি।
মাঝে মধ্যে এ ছুটে চলা শহরে থমকে যায় জীবন। মানুষের যন্ত্রণা ক্লিষ্ট জীবনের আখ্যানে রূপ পায় নগর। অনেক আবেদন এ ব্যস্ত শহরে কোলাহলে হারিয়ে যায়। বিষাক্ত বর্জ্য, বায়ু, শব্দদূষণ, যানজট, নিয়ম ভাঙার উৎসবে মাঝে মধ্যে জনজীবনে চরম হতাশা তৈরি করে। সব মিলিয়ে রোজ এই শহর শুধু স্মৃতির সোনালী অধ্যায় ও ইতিহাসের নয়, বরং প্রতিদিন হাজারো মানুষের লড়াই, বেদনার এক বিশাল ক্যানভাস হয়ে ওঠে। সাতটা পেয়ালা যে খালি নেই, একই সে বাগানে আজ এসেছে নতুন করি, শুধু সে দিনের মালিনী। ओके जी, ये रिपोर्ट आप लोगों ने देखी है, बहुत इंटरेस्टिंग रिपोर्ट। इसमें लोगों ने अपनी प्रॉब्लम शेयर की हैं, ढाका में क्या क्या इश्यूज उनको फेस करने पड़ते हैं अपनी डेली लाइफ में, कौन कौन सी प्रॉब्लम्स फेस कर रहे हैं और ढाका के अंदर कौन सी चीज़ें होने की ज़रूरत है। ढाका में सारों से भरा इशू है, बहुत ज़्यादा क्राउडेड है, ठीक है। सारों से पहले इसका क्राउड कम किया जाए, फिर रोड्स को सही किया जाए। रोड्स ठीक है, मोस्टली लोग अभी तक जो मैंने देखा है कि मोस्टली लोग चाहते हैं कि 4 लेन जो रोड्स हैं वो होनी चाहिए, ठीक है। सिग्नल्स का पूरा सिस्टम होना चाहिए, ट्रैफिक सिग्नल्स का। और यहाँ पे जो फैक्ट्रीज़ हैं और हर जगह कोई स्पेसिफिक जगह नहीं है, और उन फैक्ट्रीज़ की भी एक ठीक है जगह फिक्स होनी चाहिए कि हाँ इस एरिया में फैक्ट्री होगी, ठीक है। सो काफ़ी सारी चीज़ें हैं जिनको ठीक किया जाएगा इंशाल्लाह। और ये एक वीडियो थी जिसमें बताया गया है कि किस तरह ढाका को ट्रांसफॉर्म और करना है अब दिस गवर्नमेंट ने। आप लोग क्या सोचते हैं, आपको क्या लगता है ढाका में कौन कौन सी प्रॉब्लम्स हैं, लाजमी शेयर करें कमेंट सेक्शन में। अभी वीडियो को यहीं पे ख़त्म करूँगी। वीडियो को प्लीज़ लाइक और एक दफ़ा शेयर लाजमी करें। आई विल सी यू टिल देन, टेक केयर, अल्लाह हाफ़िज़।